একটা খুব রিলেভেন্ট প্রশ্ন করেছেন একজন। করোনা ভাইরাস কি মানবতার চেতনা বিকাশের জন্য এসেছে? পৃথিবীতে মানুষ বিগত 5,000 বছরে এত হিংসা, এত অমানবিকতা দেখিয়েছে, যেটাকে ভারতীয় ভাষায় কলিযুগ বলে। সেটা কি শেষ হয়ে মানবতার যুগ, সত্যযুগ আসছে? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই আছে। চেতনা বিজ্ঞানে ভারতবর্ষ পৃথিবীর শিক্ষক। পৃথিবীর অনেকেই এটা বলেছেন এবং একটু যাদের চেতনা জেগেছে তারা সবাই অনুভব করেছেন। বিবেকানন্দ এবং অরবিন্দ তো বলেইছেন ভারত আবার পৃথিবীর গুরু হবে। এরম সময় বলেছিলেন যখন ভারতবর্ষ ব্রিটিশের পদদলিত ছিল। আজকের দিনে যদি ভারতবর্ষকে দেখি, পৃথিবীর মানচিত্রে ভারত অনেক কিছুতে পৃথিবীর সমকক্ষ হয়েছে। সবথেকে বড় হলো ভারতের যুব সম্প্রদায়। পৃথিবীর সবথেকে তরুণ দেশ বলা হয় এবং সবথেকে ঐতিহ্যশালী দেশ পৃথিবীর ভারতবর্ষ। সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষ থেকে শেখে। কবি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লোবে। বিভিন্নজন বিভিন্নভাবে না বলছেন। আজকে আমেরিকানরা যেটা বলে সেটাই তো সারা পৃথিবী ফলো করে, মানে এই করোনার আগের কথাটা বলছি। তো আমেরিকান হিস্টোরিয়ান উইল ডুর্যান্ট উনি বলছেন, ইন্ডিয়া ওয়াজ দ্য মাদারল্যান্ড অফ আওয়ার রেস। আমাদের জাতির মাতৃভূমি ভারতবর্ষ। অ্যান্ড সংস্কৃত দ্য মাদার অফ ইউরোপস ল্যাঙ্গুয়েজেস। এবং সংস্কৃত হল ইউরোপের সমস্ত ভাষার মা। শি ওয়াজ দ্য মাদার অফ আওয়ার ফিলোসফি। আমাদের দর্শনের মাতা হলো ভারতবর্ষ। মাদার থ্রু দ্য আরবস অফ মাচ অফ আওয়ার ম্যাথমেটিক্স। এই পৃথিবীর সমস্ত অঙ্কের মা হলো ভারতবর্ষ, যেগুলো আমরা আরবদের মধ্য দিয়ে পেয়েছি, কারণ ভারতবর্ষের সাথে আরবের মধ্য দিয়ে ইউরোপের যোগাযোগ ছিল। মাদার থ্রু দ্য বুদ্ধা অব দ্য আইডিয়ালস এম্বডিড ইন খ্রিশ্চানিটি। ভারতবর্ষ হলো বুদ্ধের মধ্য দিয়ে খ্রিশ্চানিটির মাতা, খ্রিস্টান ধর্মের মাতা। মাদার থ্রু দ্য ভিলেজ কমিউনিটি অফ সেলফ গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি। এই পৃথিবীতে প্রথম ভিলেজ কমিউনিটি, সেলফ গভর্নমেন্ট এবং ডেমোক্রেসি ভারতবর্ষেই ছিল। মাদার ইন্ডিয়া ইজ ইন মেনি ওয়েজ দ্য মাদার অফ আস অল। ভারতবর্ষ এই পৃথিবীর সমস্তদেরই মা, বিভিন্ন দিক থেকে। সভ্যতা সবথেকে বেশি উন্নত ওখানে হয়েছিল। লর্ড ম্যাকলে বলছেন, খ্রিস্টের জন্মের শত শত বছর আগে যখন ইংল্যান্ডে আমরা কাঁচা চামড়া পরিধান করে গায়ে কালো মাটি মেখে জঙ্গলি জানোয়ারের মতো ঘুরে বেড়াতাম, তখনও ভারতবর্ষে একটা উন্নত সভ্যতা ছিল। জাপানিজ নাকামুরা বলছেন, ইন্ডিয়া ইজ কালচারালি দ্য মাদার অফ জাপান। মার্ক টোয়াইন বলা হয় দ্য ফাইনেস্ট ব্রেইন ইন আমেরিকা। ওনার সময় উনি প্রায় 3.5 মাস ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষ দেখেছেন, অনুভব করেছেন। তারপর উনি বলেছেন যে পৃথিবীতে যদি স্বর্গ থাকে, সমস্ত কিছু সব থেকে আগে হয়ে থাকে, সেটা ভারতবর্ষে হয়েছে। উনি তারপরে ডিটেলসে বলছেন, ইন্ডিয়া ইজ দ্য ক্র্যাডল অফ দ্য হিউম্যান রেস। মানব জাতির ক্র্যাডল, দোলনা, মানে ওখানেই শুরু হয়েছে। দ্য বার্থ প্লেস অফ হিউম্যান স্পিচ, মানুষের কথা বলার জন্মস্থান। মাদার অফ হিস্ট্রি, সমস্ত ইতিহাসের মা। দ্য গ্র্যান্ড মাদার অফ লিজেন্ড, সমস্ত ঐতিহ্যের
গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য গ্রেট গ্র্যান্ডমাদার অফ ট্র্যাডিশন, সমস্ত ট্র্যাডিশনের পৃথিবীর গ্রেট গ্র্যান্ডমাদার হলো ভারতবর্ষ। Our most valuable and most instructive material in the history of man are treasured up in India only. মানবতার সমস্ত কাহিনী, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা, সমস্ত ইতিহাস ভারতবর্ষের সম্পদের আকারে রক্ষিত আছে। ইন দ্য রিলিজিয়ান অ্যান্ড কালচার ইন্ডিয়া ইজ দ্য অনলি মিলিনিয়ার। ধর্ম আর সংস্কৃতিতে এই পৃথিবীর একমাত্র কোটিপতি ভারতবর্ষ। There is only one India, একটাই মাত্র ভারতবর্ষ পৃথিবীতে। দ্য ল্যান্ড অফ ড্রিমস অ্যান্ড রোমান্স, সেখানে স্বপ্ন, প্রেম, প্রীতি একাকার হয়ে থাকে। দ্য ওয়ান ল্যান্ড অল মেন ডিজায়ার টু সি, একটাই দেশ যেটা পৃথিবীর সমস্ত দেশের মানুষ দেখতে চায়। অ্যান্ড হ্যাভিং সিন ওয়ান্স, একবার যদি অনুভব করা যায়, শুধু বাইরের থেকে দেখা না, ভেতর থেকে তার কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজটাকে অনুভব করা যায়, বাই ইভেন এ গ্লিমস, যদি অল্প একটাও হালকা দর্শন করা যায়, ফর দ্য সোলস অফ অল দ্য রেস্ট অফ দ্য গ্লোব কম্বাইন্ড, ওই হালকা একটা দর্শন পুরো বিশ্বটাকে দেখায়। যেরকম কবি বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই দেখিতে চাই না পৃথিবীর রূপ। ঠিক সেরকম ভারতবর্ষ দেখে ফেললে পৃথিবী শুধু রূপ না, গুণ, দর্শন, ভাবনা, চেতনা সমস্ত কিছু অনুভব করা যায়, কারণ সমস্ত কিছুর আতুর ঘর, জন্মস্থান ভারতবর্ষ। বিজ্ঞান, দর্শন, ধর্ম, অঙ্ক, সমস্ত কিছু, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সমস্ত কিছুর আতুরঘর ভারতবর্ষ। পৃথিবীর ফাইনেস্ট ব্রেন যারা, তারা বলছেন। আমেরিকান উইল ডুরান্ট বলছেন, ইন্ডিয়া ওয়াজ দ্য মাদারল্যান্ড অফ আওয়ার রেস অ্যান্ড সংস্কৃত দ্য মাদার অফ ইউরোপ ল্যাঙ্গুয়েজেস। শি ওয়াজ দ্য মাদার অফ আওয়ার ফিলোসফি, যেগুলো আমি একটু আগে বললাম, একটু বোঝার দরকার আছে। চেতনা বিজ্ঞানে ভারতবর্ষ পৃথিবীর শিক্ষক। এবার যদি আমি একজন কবির ভাষায় বলি, শেখ ফজলুল করিম, উনি বলছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। ভারতীয় ভাষায় কলিযুগ আর সত্যযুগ কথাটি যদি বলি, কলিযুগ মানে নিম্ন চেতনা, কবির ভাষায় রিপুর তাড়না। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়, তখন জীবন যন্ত্রণাময় হয়ে যায়। আর সত্যযুগ মানে হলো উন্নত চেতনা, অর্থাৎ কবির ভাষায় প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধন, মানে প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। মানে পাওয়ার অফ লাভ, ওয়াননেস, বেঁধে ফেলা, তাতে এলে না আমাদের জীবনে আনন্দই আনন্দ, জীবন মহা আনন্দময় হয়। কবি এটাই বোঝাতে চেয়েছেন। নিম্ন চেতনা মানে আমরা সাধারণ ভাষায় বলি ফোর্সেস অফ ফিয়ার, ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, ওয়ার, ক্রিটিসিজম, কমপ্লেন, কম্পিটিশন, কম্প্যারিজন, envy, hatred, jealousy, grievance, revenge, anxiety, depression, frustration, tension, ego, মানছি না, মানব না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেপারেশন, আমরা ওরা, আলগাও ভাব, তুমি আমি, এগুলো সব লো ভাইব্রেশন, নিম্ন চেতনা। আর মেজরিটি মানুষ এই লো ভাইব্রেশনে আছে বলেই এটাকে মানুষ কলিযুগ বলছে। যিনি প্রশ্ন করেছেন, এই কলিযুগ শেষে সত্যযুগ আসছে বলছেন, এই ভাবনাটাকে বলছেন। পৃথিবীতে এই করোনার আগে 87.5% মতো মানুষ এই নিম্ন চেতনায় ছিল। করোনা এসে অনেকটা চেঞ্জ করেছে, আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। উচ্চ চেতনা মানে পাওয়ার অফ লাভ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, প্রেজেন্টের থেকে 100% ওয়ার্ক, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্পেশন,
পিস, লাভ, যেটাকে আমরা বলছি ওয়াননেস। এক কথায় বলছি, আউম বসুধৈব কুটুম্বকম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি। আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন, সবাই একান্ত আপন। পৃথিবীর অর্ধেক মানুষ এই হায়ার ভাইব্রেশনে এলেই এই পৃথিবীতে সত্যযুগ চলে আসবে, মানে চেতনা উন্নত হয়ে যাবে। করোনা ভাইরাস মানুষকে ভাবাতে বাধ্য করছে জীবনের গভীরতা নিয়ে। মানুষ মানবিক হচ্ছে বেশি বেশি করে, একে অপরের সহযোগিতায় হৃদয়ের বন্ধ দরজা খুলে দিচ্ছেন, জীবনকে দেখার দৃষ্টি বদলাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সাত্ত্বিক হচ্ছে, আমাদের অভ্যেস বদলাচ্ছে, প্রেম ও প্রীতির পরিমাণ বাড়ছে, রিপুর তাড়না ও নেতিবাচকতা কমছে। পৃথিবীর ভাইব্রেশন স্পষ্টতই ইতিবাচকতার দিকে যাচ্ছে, আমরা সবাই অনুভব করতে পারছি। ইমপিউরিটি থেকে পিউরিটির দিকে যাচ্ছে মানুষ। প্রত্যেক দিন মানুষ যা হিংসা, রাগ, নেতিবাচক কাজ করত রাস্তাঘাটে, ঘরে বাইরে, সেগুলো অনেক কমেছে। প্রেমপূর্বক সেবা ও সহানুভূতির ভাবনা ও কাজ বাড়ছে, মানবতা জাগছে। প্রলয় মানে বড় আকারের পরিবর্তন, ধ্বংস হয়ে যাওয়া নয়। এই করোনার পরে, করোনা চলাকালীন, এখন করোনার পরেরটা পরে আসছে, এখন একটা বড় পরিবর্তন কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করছি। কিছু কিছু মানুষ নিম্নচেতনায় থেকে যাচ্ছে, মারপিট করছে, লড়াই ঝগড়া করছে, হিংসা করছে, সে তো নিম্নচেতনায় কিছু লোক থাকবেই। নিম্নচেতনায় মারপিট, লড়াই ঝগড়া, উগ্র আহার ব্যবহার, দুর্নীতি প্রভৃতি চলে, কিন্তু এগুলো পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কমছে। প্রকৃতির প্রতি অত্যাচার কমছে, মানবতা জাগছে, মানবতার চেতনা জাগছে। এটাকেই নিজের জীবনের সত্য যুগ বলা হচ্ছে, গোল্ডেন পিরিয়ড বলা যায়। আর কলিযুগ মানে ডার্ক পিরিয়ড। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ঠিক করব আমরা কবে আমাদের জীবনে সেই গোল্ডেন এজ বা গোল্ডেন পিরিয়ডটা নিয়ে আসব। এক্ষুনি ভেবে এক্ষুনি নিয়ে আসতে পারি, শুধু ভাবনা চিন্তায় তফাৎ করলেই হয়ে যাবে। ট্র্যাডিশনাল ভারতীয় আধ্যাত্মিকতার ভাষায় এটাই নিজের জীবনে কলিযুগ থেকে সত্যযুগে উত্তরণ। যখন অনেক মানুষ উন্নত চেতনায় ভাইব্রেট করতে শুরু করবে, সারা পৃথিবীর ভাইব্রেশন তখন উন্নত হতে থাকবে, যেটাকে আমরা কালেকটিভ কনসিয়াসনেস বারবার বলছি। বেশিরভাগ মানুষ বা একটা অনেক সংখ্যক মানুষ যখন পজিটিভ ভাইব্রেশন করতে শুরু করবে, উন্নত চেতনায় ভাইব্রেট করতে শুরু করবে, তখনই হেভেন অন আর্থ ক্রিয়েট হবে, মানে পৃথিবীটা স্বর্গের মতো হবে, সুন্দর হবে, আনন্দময় হবে, যেটাকে আমরা বলছি ওয়াননেস, আউম বসুধৈব কুটুম্বকম সফল। এটা অলরেডি শুরু হয়ে গেছে। উন্নত চেতনায় মানুষের কাজকর্ম, ধর্ম, অভ্যেস কেমন হবে সেগুলো জানার জন্যে আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি কিছু অডিও বা ভিডিও বানিয়ে সবার মধ্যে প্রচার করতে, পাঠাতে আমাদের কানেকশানের মধ্যে দিয়ে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব। আপনারা এখন অনেক সময় আছে। অনেকে বলছেন যে অডিও ভিডিওগুলো স্যার আপনার লম্বা হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের, আমরা না জীবনভর শিখি, আর সেখানে না 5টা স্টেজে আমরা 5 ধরনের জিনিস শিখি। সবার প্রথম যখন আমরা বাচ্চা থাকি, বাবা মায়ের কাছ থেকে শিখি। বাবা মায়েরা হলেন পৃথিবীর সব থেকে দায়িত্ববান নাগরিক। প্যারেন্টস আর দ্য মোস্ট রেসপন্সিবল সিটিজেন অন আর্থ। ওই বাবা মায়ের কাছ থেকে গৃহের মধ্যে, পরিবেশে আমরা সন্তানদের শেখাই অজান্তে, আমাদের মধ্যে থেকে ওরা এনার্জেটিক্যালি শেখে লাভ, কেয়ার, ফেথ, অনেস্টি, ওবিডিয়েন্স, সেলফ এস্টিম, লিডারশিপ। তারপরে স্টেজ স্কুলে যায়। স্কুলে গিয়ে টিচারদের ওই বই পড়ানো শুধু দায়িত্ব না, বই পড়ানোর সাথে সাথে যেটা চলে, ডিসিপ্লিন, ক্যারেক্টার, ইন্টিগ্রিটি, পারসিস্টেন্স, প্যাট্রিয়টিজম, এই গুণগুলো আসতে থাকে। তারপরে আমরা যখন কলেজে যাই, কলেজে প্রফেসরের জীবন থেকে ইউথরা শেখে, যদি সেই রকম যোগ্য প্রফেসর থাকে, অ্যাটিটিউড, ডিরেকশন, ডিটারমিনেশন, গোল সেটিং, নেশন বিল্ডিংয়ের জন্য উৎসাহিত হয় প্রফেসরের কাছ থেকে। প্রফেসরদের ওই রকম ডাইনামিক হওয়া উচিত, ওই নোটস মুখস্থ করানোর জন্য না। ওগুলোকে প্রফেসর বলি না আমি।
তারপরে স্টেজ কর্মজগতে প্রবেশ করবে। কর্মজগতে প্রবেশ করলে এমপ্লয়ারদের থেকে কি শেখে এমপ্লয়িজরা? ট্রাস্ট, লয়্যালটি, ডিভোশন, ডেডিকেশন, টিম ওয়ার্ক, ওয়ার্ক কালচার। কর্মজগতের সাফল্যই তো জীবনের সাফল্য। আর ওই সময়ে একই জিনিসগুলো পরিবারেও শেখে। ট্রাস্ট, লয়্যালটি, ডিভোশন, ডেডিকেশন, টিম ওয়ার্ক, ওয়ার্ক কালচার। কর্মজগতে আর পরিবার জগতে এই চারটে আমরা জানলাম। বাবা মায়ের কাছ থেকে চিলড্রেনরা, টিচারদের কাছ থেকে স্টুডেন্টরা, প্রফেসরের কাছ থেকে ইউথরা, এমপ্লয়ের কাছ থেকে এমপ্লয়ি এবং ফ্যামিলি লাইফে। পঞ্চম স্তরটা হলো কোচ বা মেন্টার। ব্যক্তিকে এবং সংস্থাকে সর্বোচ্চ জিনিসগুলো শেখান। হিউমিলিটি, নম্রতা, সাকসেস, সাফল্য, হ্যাপিনেস, সুখ, পিস, শান্তি, প্রসপারিটি, সমৃদ্ধি, উইজডম, প্রজ্ঞা, এক্সেলেন্স, জীবনের সমস্ত দিকে উৎকর্ষতা, গভীরতা, আনন্দময়তা, স্বাস্থ্য, সম্পর্ক, সমৃদ্ধি, শান্তি, আনন্দময় এক সুন্দর জীবন যাপন করা। শরীর, মন, শক্তি, চেতনাকে উন্নত করে জীবনকে অসাধারণ করা, সর্বাঙ্গ সুন্দর করার দায়িত্ব মেন্টার কোচের। এবার ভালো করে দেখুন তো 5টা স্টেজে বাবা মেয়েরা ছেলে মেয়েদের কতক্ষণ শেখায়। বাচ্চাদের কিচ্ছু সময় দেয় না, তাদের আচার ব্যবহারের মধ্যে শিখিয়ে দেয়। 2-10 মিনিট, 1-2 মিনিট হয়তো কোনো কোনো সময় কিছু একটা বলে, শাসন করে বা কিছু শেখায়। স্টুডেন্টদের টিচাররা কতক্ষণ স্কুল লেভেলে? 25-30 মিনিটের ক্লাস হয় বা 40 মিনিটের ক্লাস হয় বড় জোর এক নাগারে। কিছু একটা বোঝাতে গেলে অন্তত ওইটুকু সময় দরকার হয়। প্রফেসররা ইউথদের 50 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস নেন। এমপ্লয়াররা এমপ্লয়ীদের 7-8 ঘন্টা করে প্রত্যেক দিন কাজে যুক্ত রাখেন। তাহলে মেন্টার আর কোচ একটা ব্যক্তিকে, সংস্থাকে কতক্ষণ ক্লাস নেওয়া উচিত, শেখানো উচিত? সারাক্ষণ। তাই মেন্টার কোচেদের ক্লাস একটু বেশি হবে, 2-10-15 মিনিট। ওগুলোকে আমি চাটনি বলি, কিছু মনে করবেন না, যদি কারো খারাপ লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চাটনি, স্টান্ট বাজি, এতে ভেতরে পরিবর্তন আসে না, এন্টারটেইনমেন্ট হয়, ওটাকে আমি চাটনি বলছি। এন্টারটেইনমেন্ট হয়, কিন্তু পরিবর্তন আনতে গেলে না গভীরে ঢুকতে হয়। এই জন্য মেন্টার কোচের দায়িত্ব গভীরে ঢোকা। তাই আমাদের অডিও ভিডিওগুলো না লেন্দি হয়। হ্যাঁ, কেটে কেটে পিস পিস করে ছোট ছোট করে তারপরে দেয়া হবে, কারণ এই জিনিসগুলো লোকজনের জানার দরকার আছে। কিন্তু লেন্দি প্রসেস, আর লেন্দি করতে গেলে তার জন্য ওইরকম লেন্দি প্রসেসে এসে থেকে আমরা যে ঈগল রিবার্থের কথা বলি, ওখানে 150 ঘন্টায় টোটাল ট্রান্সফরমেশন মানুষের হয়ে যায়। তাই অডিও ভিডিওগুলো একটু লেন্দি হলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এতে জীবনের গভীরতা রাখা আছে। আমাদের এই জিনিসগুলো বিভিন্ন অডিওতে, রেডিওতে, বিভিন্ন টিভিতে, বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এটুকু শুধু বলবো যে আমাদের নিজেদের জীবনে সত্যযুগ আনতে গেলে, মানে চেতনাকে উন্নত করে একটা অসাধারণ জীবন যাপন করতে গেলে এই জিনিসগুলো ভীষণ কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।